ভাইকে আরেকবার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। আমরা তার হাত দিয়ে শ্রদ্ধার্ঘ শ্রী সৌমিত্র মিত্র মহাশয়ের কাছে পৌঁছে দেব। ব্রদন্তী পরম্পরার পক্ষ থেকে দিদিভাই সৌমিত্র মিত্র মহাশয়ের হাতে তুলে দিলেন একটি গাছ। আমাদের সামান্য উপহারটুকু আমরা তার কাছে পৌঁছে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাই আলোচনায়। শ্রী সৌমিত্র মিত্রের আলোচনার মূল বিষয় নাটক ও আবৃত্তির মেলবন্ধন। আমরা তাকে অনুরোধ করছি তিনি যাতে আলোচনা পর্বটিকে এগিয়ে নিয়ে যান। এই গলাটা হচ্ছে নাটকের গলা। আমি প্রগতির বন্দ্যোপাধ্যায়। এই সময়ের কেন সর্বসময়ের আমাদের সরস্বতী, তাকে আমার শুভেচ্ছা শ্রদ্ধা। তার অনুমতি নিয়ে আমার দলের মনোজিৎ দাসকে আমি একটু ডাকছি। এই মনোজিৎকে আমি ডাকলাম এই কারণে, আমি একটা লোরকা জীবন নিয়ে নাটক করি। তার মূল আঙ্গিকটা কবির মৃত্যু নাটক। সবাই জানেন কবির মৃত্যু, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। সেই কবিতার বিষয়টাকে নিয়ে নাটকটা বাঁধা হয়েছে, কিন্তু সেখানে অবশ্যম্ভাবীভাবে এসে গেছে স্পেন, ফ্রান্স এবং সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপট। পাশাপাশি যখন লোরকাকে হত্যা করা হচ্ছে বা হত্যা করার সময় আসছে, সেই সময় আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতবর্ষকে নিয়ে আসার চেষ্টা করেছি। স্বাধীনতার ৭৫ বছরকে মনে করেছি। যেভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মেরে ফেলা হয়েছিল, শহীদ করা হয়েছিল, তাদেরকে যে প্রেক্ষাপটটাকে নিয়ে এসেছি। বিনয় বাদল, দীনেশ বা ভারভারা রাও, এরকম সবাইকে আনার চেষ্টা করি যাতে বোঝানো যায় যে লোরকা মানে একজন কবিকে নিয়ে নাটক করতে গেলে সেটা শুধুমাত্র নাটক হিসেবে হবে না, তার আঙ্গিকটা বৃহত্তর আঙ্গিক, আন্তর্জাতিক হতে হবে। সে আন্তর্জাতিক জাতিগত আনার চেষ্টা করেছি। গানের ব্যবহার করেছি। গানগুলো হয়তো রবীন্দ্রসঙ্গীত এসছে, আবার ইন্টারন্যাশনাল গানও এসছে। কবিতার ক্ষেত্রে আমরা লোরকার কবিতা অনুবাদ খুঁজে বার করেছি অমিতাভ দাশগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়। লোরকার জীবন যাপনের ইতিহাস আমরা বার করেছি। আমেরিকাতে সম্প্রতিও জীবন নির্বাহের বই বেরিয়েছে, সেই বই থেকে আমরা কিছু সংগ্রহ করেছি তথ্য। এইভাবেই নাটকটিকে সাজানো হয়েছে। কিন্তু আমি বলছি যে যদি একটি নাটক, এই নাটকটি 4 অধ্যায় নাটক আসছে। নাটকে এলাকে বলছে প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। মাইকে বললাম কথাটা মাইকে বললাম। কত রকম ভাবে মাইকে বলতে পারি। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, এলা তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। নাটকে যখন বলি তখন কিভাবে বলবো? এই চরিত্র তো সামনে আছে। এটা দাঁড়িয়ে আছে, বসেছিল এলা চেয়ারে। সেখানে গিয়ে বলছে প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, এলা তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই যে বলার ধরনটা, এই যে বলার অনুষঙ্গটা পাল্টে দিল
কবিতার সঙ্গে থেকে আমি নাটকে চলে গেলাম, মেলবন্ধন করতে পারলো বা ঘটলো, এরকম নানাবিধ ভাবে আছে। যেমন ধরা যাক, আমি বিসর্জন নিয়ে এসেছি, বিসর্জনের ব্যাপারটা পরে আসবো, তার আগে যাচ্ছি আমি সাধারণ একটি কবিতা। এখানে অনেকেই বোধহয় শক্তি চট্টোপাধ্যায়ের একা গেল কবিতাটি পড়েছেন। কাব্যনাট্য, কাব্যনাট্য অনেকেই আমরা মঞ্চে উপস্থাপনা করেছি, বুদ্ধদেব বসু থেকে শুরু করে অনেক কিছু। বিসর্জন তো একটা কাব্যনাট্য বলা যেতে পারে, বা আরো অনেক রবীন্দ্রনাথের কাব্যনাট্য লেখা হয়েছে, কাব্যনাট্য থেকে আঙ্গিক থেকে বেরিয়ে বড় করে নৃত্যনাট্য হয়েছে ইত্যাদি। সেসব প্রসঙ্গ বাদ দিয়ে আমি যদি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটি একা গেল কবিতাটি ধরা যাক, আমি ঠিক করলাম নাটক করব। অনেকগুলো চরিত্র আছে, দীপক, মৃন্ময়ী, দিব্য, সব মুখস্থ এবং গ্রন্থি। এবং সেই জন্য যে চরিত্রটা করতে যাই, প্রথমে বলি যে গ্রহণ করে নিয়ে আগে ভুল হয়ে গেছে, চুম্বন করে নিয়ে আগে ভুল হয়ে গেছে, তেমন বাসিনী ভালো ভুল হয়ে গেছে। এটা বলছি আমি। আমি শুনতে ভাবছি যে এখানে একটি মরদেহ সাহিত্য আছে। মরদেহের সামনে একজন বাবুকে বসে তার মুখের কাছে গেছে, গিয়ে সে আস্তে আস্তে তার দিকে তাকাচ্ছে, তাকিয়ে বলছে, সেটা একরকম। আর যে বলছে আবৃত্তিকার হিসেবে মঞ্চে মাইক্রোফোনে, সে বলছে গ্রহণ করে নিয়ে আগে ভুল হয়ে গেছে, চুম্বন করে নিয়ে আগে ভুল হয়ে গেছে, তেমন বাসিনী ভালো ভুল হয়ে গেছে। কিন্তু এই যে বললাম, আমি আমার আবৃত্তির সময় বললাম, কিন্তু আমি যখন অভিনয় করবো তখন গ্রহণ করে নিয়ে আগে ভুল হয়ে গেছে, চুম্বন করে নিয়ে আগে ভুল হয়ে গেছে, এমন বাসিনী ভালো ভুল হয়ে গেছে। আমার বলা কথা বলাটা ভেঙে গেল, অনেকগুলো ভাব তৈরি হলো, অনেকবার দম নেওয়ার সুযোগ এলো, অনেকগুলো ধার বেরোলো, ভেঙে গেল কথাগুলো, ভাঙা গেল আর কি। এইভাবে নাটকটা এলো। কিন্তু নাটকটা তখন তার আলো, তার সঙ্গে নিশ্চয় একটা আবহ থাকবে, সব মিলিয়ে একটা অন্য চেহারা নেবে। কিন্তু আমি যখন কবিতা কি করবো সেটাকে, এই মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ, এখানটা কথায় মন দিন। এই সময়টা আমরা দূরে চলে যাই, ফোন টোন, আমার ফোনও সাইলেন্ট করা, নেট বন্ধ, সব বন্ধ, হ্যাঁ, দূরে চলে যাই। মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে, না মনোযোগ দিলে অন্যদিকে চলে যান, স্বামী তুরীয়ানন্দের কথা ভাবো, সেটা তো কাজ দেবে। এই যে জিনিসটা, কথাটা এলো যে গ্রহণ করে নিয়ে আগে ভুল হয়ে গেছে, চুম্বন করে নিয়ে আগে ভুল হয়ে গেছে, তেমন বাসিনী ভালো ভুল হয়ে গেছে। তিনটে লাইন আমি নাটকের সময় বললে যেভাবে বলবো, এটা অনেকভাবে বলা যায়। আমি বললাম যে গ্রহণ করে নিয়ে আগে ভুল হয়ে গেছে, চুম্বন করে নিয়ে আগে ভুল হয়ে গেছে, এমন বাসিনী ভালো ভুল হয়ে গেছে। এই যে আমি কবিতাটা বললাম, বলার সঙ্গে সঙ্গে তার যে পরের লাইনগুলো অতর্কিত ভাবে চলে আসবে। পাথরে পাথর লেগে দেখেছে চিক্কুর, মুখময় অশ্রু যেন জলপ্রপাতের প্রসন্ন আতলে করা, বৃষ্টি হোক, বৃষ্টি হয়ে যাক, আকাশ খোলসা হবে। এই যে কথাগুলো কবিতায় সাজানো রয়েছে, এই কথাগুলো নাটকে কিভাবে আসবে?
নাটকে কিভাবে আসতে পারে? কাব্যনাট্য তো প্রথম কথা আমাকে গলার কণ্ঠের মাদকতায় কণ্ঠের স্বরে বোঝাতে হবে যে পাথরে পাথর লেগে জেগেছে চিৎকুর, মুখময় অশ্রু যেন জলপ্রপাতের প্রসন্ন আদলে করা, চোখ দিয়ে এমন জল পড়ছে যেন জলপ্রপাতের ধারা বইছে। সেটা আমার কণ্ঠের জাদুতে, কণ্ঠের শব্দের অনুষঙ্গে যেন ধাক্কা মারে। কিন্তু নাটক কিভাবে হবে? পাথরে পাথর লেগে দেখেছে চিৎকুর, অনেক ভাবে করা যায়। ধরা যাক চিতার একটা কাঠকে মনে হয় যেন পাথর, সেটাকে তুলে বলে দিবে পাথরে পাথর লেগে দেখেছে চিৎকুর। একটা লোক সেখান থেকে চলে এলো, লোকটার মুখময় অশ্রু যেন জলপ্রপাতের প্রসন্ন আদলে করা, মানে একটা চরিত্র কিন্তু আসতে হচ্ছে সেখানে। মুখময় অশ্রু যেন জলপ্রপাতের আদলে করা। অধিকারী চলে এসছে, বলছে বৃষ্টি হোক, বৃষ্টি হয়ে যাক। এত কান্না চারিদিকে, শব্দ যুক্ত হলো। আকাশ খোলসা হচ্ছে, তেমন তার সঙ্গে অনেক রূপ, রস, গন্ধ, আলো, মায়া সব জাল বিস্তার করতে হচ্ছে। মানে কবিতাকে তখন আমি ভাঙতে পারছি। আমার কাছে কবির থেকে বেরিয়ে স্বাধীনতা অবলম্বন করতে হচ্ছে, যে আপনি যেটা লিখেছেন সেখান থেকে বেরিয়ে এসে আমি বাড়তি অনুষঙ্গ যুক্ত করি। সেটা হচ্ছে যিনি চিত্রকল্প তৈরি করছেন মঞ্চে এবং যিনি নির্দেশক, তার স্বাধীনতা। কবির থেকে বা কাব্যনাট্যকারের কাছ থেকে আমি বেরিয়ে এসে আমি এই জিনিসটাকে তৈরি করব আমার মতো করে। আমার সে স্বাধীনতাটা আমার আছে মঞ্চে করার। কিন্তু আবৃত্তিকারের স্বাধীনতাটা কোথায়? কেউ বলতে পারবে এখানে? আমি যদি প্রশ্ন বুঝিয়ে বললে জানতে চাইছি কারোর কাছে। আবৃত্তিকার মানে নিজের বোধ থেকে যেভাবে বলে, কিন্তু যখন অভিনয় করতে হয় তখন সামনের দৃশ্যটাকে মনে করে সেইভাবে তার সাথে একটা মেলবন্ধন করে বলতে হয়। ঠিক আছে, আমি বলছি যে আমি যে ব্যাখ্যাটা করলাম, এই যে এইটুকু অংশ একটা দৃশ্য তৈরি করার চেষ্টা করলাম এখানে, যে গ্রহণ করনি আগে, সেখান থেকে পাথরে পাথর লেগে দেখেছে চিৎকুর, মুখময় অস্ত্র একদিন এসে বলছে, আরেকটা চরিত্র এলো, এরপর আরেকটা চরিত্র এলো আকাশ খোলসা হবে বলতে। কিন্তু আমি বলছি যে আবৃত্তিকার এই কবিতাটা একলা মঞ্চে বলছে, আমি বলছি আবৃত্তিকারকে তার কণ্ঠের মধ্যে এমন ভাবে বলতে হবে যেন সেই ছবিটা দর্শক শ্রোতাদেরকে। আবৃত্তিকার আর কি কি যুক্ত করতে পারে? একজন আবহ যুক্ত করা যেতে পারে, আলো যুক্ত করতে পারেন, আলো আলো আবু আর কিন্তু আলো কবিতা যে বলছে সরক্ষেপণ করতেই হবে। সরক্ষেপণ না করলে তো কবিতা বলা যাবে না। একজন একজন করে বলুন, হাত তুলে। হ্যাঁ বলুন। স্বাধীনতা প্রাচুর্য রয়েছে, কিন্তু যখন অভিনয় করছি সেখানে কোথাও হয়তো সেটা একটা সীমায়িত করা আমার মনে হলো। আচ্ছা বলি, একটু ছোট্ট করে বলি। এটা আমরা করতে পারি কিভাবে, যে একজন আবৃত্তিকার যখন কবিতাটি বলবেন তার নিজের অনুভূতিটাকে, তার মুখ, চোখটা একজন শিল্পী খুব বড় জিনিস। আমার চোখটা যদি সেইভাবে পৌঁছতে পারে, আমি শিল্পী হিসেবে আই কন্ট্যাক্ট তৈরি করার চেষ্টা করি মঞ্চ থেকে। যে ভদ্রমহিলা বসে আছেন, তিনি সামনে যখন বলেন, মনে হয় ইনি প্রত্যেকটা মানে 2000 লোক থাকলে 2000 মানুষের সঙ্গে একটা আই কন্ট্যাক্ট তৈরি করতে পারেন। আই কন্ট্যাক্ট, আমি আপনার মধ্যে ঢুকবো, ঢুকতেই হবে। এই যে ঢোকার চেষ্টা, আপনার অন্তঃস্থলে আমাকে একজন শিল্পী হিসেবে ঢুকে আমার এই কবিতাটাকে প্রাঞ্জল করে বুঝিয়ে দিতে হবে।
আমি নাটকে অনেকগুলো লোক নিয়ে এসে করছি, আমি মঞ্চে একা করব। সেইখানেই একজন আবৃত্তিকারের সার্থকতা সার্থক হয়ে ওঠেন, সার্থকতর হয়ে ওঠেন, সার্থকতম হয়ে ওঠেন, যেখানে তিনি এই কাজটা করতে পারেন। কিন্তু নাটকে আমাকে আরো, যখন আমি চরিত্রটাকে নিয়ে আসি, সেটাকে আমার আরো অনেকগুলো চরিত্রকে নিয়ে এসে সেটাকে পরিস্ফুট করতে হয়। আমি একলা সেই কাজটা করতে গেলে একক অভিনয় কি হয় না, হবে। একক অভিনয় করতে গেলে আমাকে সেই চরিত্রগুলোকে মডুলেশন অন্যভাবে নিয়ে আসতে হবে, এবং সেখানে অবশ্যম্ভাবী ঘুরে ফিরে আমার ছায়ার মতো করে অন্য চরিত্ররা অনুসরণ করবে। এটা হলো একটা দিক। এরপরে আমি কাউকে ডাকবো, একটি কবিতার প্রথম প্যারাগ্রাফ বলতে হবে, আমি বলবো না ইচ্ছে করে। কারাগারের ভিতরে পড়েছে জ্যোৎস্না, যে কোনো একজন এসে বলো। প্রথম চাল নেই। এটা বলছি কেন, এটা বলার পরে, এই যে প্রবলায় অংশটুকু বলার পরে এই সেই কবিতার সঙ্গে সংলাপটা কিভাবে এলো সেটা ও মাইক্রোফোনে বলবে। হ্যাঁ, 1 মিনিট দাঁড়া। প্রথম অংশটুকু কারাগারের ভিতরে পড়েছে জ্যোৎস্না, বাইরে আলো, সেই হাওয়ায় নকশলতার গন্ধ। লিখেছিলেন আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। এই অবধি। হ্যাঁ, আমি অমর, আমাদের মারিবার সাধ্য কাহারও নাই। দেখো, এটা একটা কবিতা। এই কবিতার সঙ্গে লোরকার কোনো সম্পর্ক নেই, সংলাপটা কিভাবে আসছে। এই যে তোমার মাইকের নাম বললে অসুবিধা হবে, এই মাইকটাতে বলো। আমি বলছি যে এই কবিতাটি যে বলছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, লোরকা কবিতারও কবি মৃত্যু সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। এটা অনেকেই বলে থাকে, প্রতিদিত ছোটবেলা থেকে কলেজ জীবন থেকে বলছি কবিতাটি। কিন্তু এই কবিতাটা থেকে কিভাবে সংলাপটা আসতে পারে সেটার একটা আমি উদাহরণ দিচ্ছি। এর উদাহরণ দিতে দিতে যাব, যদি মনে করি কাউকে নিয়ে আমি এটা বলবো। না না, কবির মৃত্যু বলবে না। হ্যাঁ, সেই সব স্বপ্নের অংশটুকু থেকে আমি সংলাপে যাব, ঠিক আছে? কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশগুপ্ত চিঠিতে লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। আমার এখন শুধু তোমার নাম নিতে ইচ্ছে করছে। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি যদি চিৎকার করে তোমার নাম ধরে ডাকি, এই রুক্ষ ঊষর প্রান্তর পেরিয়ে আমার কণ্ঠস্বর কি তোমার কাছে পৌঁছবে? ষড়রিপুর মতো যে কজন সেপাই, রাষ্ট্রের মাইনে করা পোষা ডালপুকুরের মতো যে কজন সেপাই, যার অন্ধ বধির মুখ, যে কজন সেপাই আমাকে উন্মুক্ত বদ্ধভূমিতে টেনে এনে ঘিরে ধরে অসহায়ের মতো ওদের ওই বন্দুকগুলোতে শান দিচ্ছে, ওরা জানে না আমি যদি এই মুহূর্তে তোমার নাম ধরে ডাকি, তবে
তবে একটা অলৌকিক ঘটনা ঘটে যাবে, আমি অমর হয়ে যাব। আর একজন অমর মানুষকে যতই রাইফেলের গুলি দিয়ে ঝাঁঝরা করো না কেন, সে তো মরে না, কখনোই মরে না। তাহলে বোঝা গেল যে এই যে কবিতা থেকে যে আমি সংলাপটাকে নিয়ে এলাম, তার সঙ্গে সাজুজ্য কিভাবে তৈরি করতে হবে। কবিতা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের একেবারে অন্য কবিতা। আমি ছুতে চেয়েছিলাম স্বাধীনতার ৭৫ বছরকে লোরকার ভেতর দিয়ে। কেননা যে মানুষটাকে স্পেনে হত্যা করা হচ্ছে আর যে মানুষটাকে ভারতবর্ষের কারাগারে হত্যা করা হচ্ছে, সময়ের ব্যবধানটুকু খালি আছে, আর কিছু নেই, বিষয়টা কিন্তু একই। এটাকে আমরা খোঁজবার চেষ্টা করেছি। একজন শিল্পীকে কি করতে হয়? অন্বেষণ। আমাকে সবসময় অন্বেষণ করতে হবে। কিসের অন্বেষণ? আমি যদি কবিতা বলি, কবিতার অন্বেষণ করতে হবে, ভালো কবিতার অন্বেষণ করতে হবে। আমি যদি নাটক করি, ভালো নাটকের অন্বেষণ করতে হবে। আমি যদি গান করি, গানের অন্বেষণ করতে হবে। কিন্তু অন্বেষণটা সবকিছুর করা উচিত বলে মনে হয় একজন শিল্পী। আমি যে কোনো সময় একটা কবিতার সঙ্গে আমার গানের লাইনকে জোড়ার চেষ্টা করতে পারি, কবিতার সঙ্গে একটা নাটকের অংশকে জোড়ার চেষ্টা করতে পারি। আমি এক সময় বহুকাল আগে ২০০৪ সালে আমি বিসর্জন নাটক করতে চেয়েছিলাম। সেই সময় আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে গেলাম এবং সুনীলদাকে বললাম যে আপনি নাটকটা এডিট করুন। এডিট করার পরে যে অংশটা আসে সেটা আপনি আমায় বোঝান যে কিভাবে করবেন। উনি বলেছেন যে বিসর্জন নাটকে অনেক বাড়তি কথা আছে, আমি সেই অংশগুলো কেটে দিতে চাই। আমি তাদের রাজি হই এবং উনি বলেন যে অপর্ণার অংশ খুব কম, অপর্ণার অংশগুলো আমি যোগ করতে চাই। তাই বলুন হ্যাঁ আপনি করুন, যোগ করুন। আচ্ছা আমি এখন পড়ে শোনাই, দেখুন, তারপর আমি আপনাকে দিয়ে যাবো আপনাদের কাছে। সুনীলদার হাতের লেখাই সব আছে, দুটো অংশ উনি জুড়েছিলেন। জয়সিংহ অপর্ণা। আমি পাঠ করছি প্রথমে, তারপরে আমি চাইবো যে থিয়েটারে কেমন সেটা আমি বোঝানোর চেষ্টা করব। এই অংশটি আমি যখন পড়বো একটু মন দিয়ে লক্ষ্য করুন। বিসর্জন নাটকে রবীন্দ্রনাথের যে শব্দ, যে চিন্তা, সবটাই এর মধ্যে আছে, কিন্তু কথা কিভাবে সুনীলদার লেখায় এক ধার দিয়ে পাশ দিয়ে বয়ে গেছে। রবীন্দ্রনাথের পাশাপাশি তিনি কেমন নিজেকে বহমান করেছেন এই লেখাটা দেখে বোঝা যাবে। এই দৃশ্যটা নেই কোথাও। আমি পড়ছি, জয়সিংহ বলছি, আহা কি কোমল এই করতলখানি, যেন কুসুম পেলব। কুসুম পেলব কথাটা কি রবীন্দ্রনাথের কোথাও আছে? নেই। এইখানেই একটা কল্পনা করছি যে জয়সিংহ এবং অপর্ণা মন্দিরের সিঁড়িতে বসে এই কথাগুলো বলছেন। আহা কি কোমল এই করতলখানি, যেন কুসুম পেলব। কোন রুক্ষতার স্পর্শ লাগে নাই, রুক্ষতা কাহাকে বলে তাহাই জানে না। অপর্ণা, অবশ্যই জানি আমি, প্রতিদিন পদে পদে রুক্ষতা হিংস্রতা স্পর্শ করে যায়। কার এত সাধ্য আছে সেসব এড়ায়? পথ এত ভালোবাসি, তবে কি পথে থাকে না কাঁটা, রিপু ভয়? জয়সিংহ, তা বটে। স্বর্গের পথ ছাড়া আর কোন পথে আছে বিপদবিহীন? সে কারণে একা পথে যেতে নেই,
তোমার পায়ের কাঁটা আমি তুলে দিতে পারি যদি পাশে থাকি। শব্দগুলো দেখা যাবে, আধুনিক সংলাপ তৈরি হচ্ছে। পিপাসায় এনে দিতে পারি শুদ্ধ জল, আমিও তোমার জন্য স্নিগ্ধ ফলমূল রেখে দেবো সযত্নে। তবে কেন দেরি, চলো না এখনই যাই। পথে যেতে যেতে আরো কত কথা হবে, ঝর্ণার মতো মন খুলে যাবে। চলে এসো প্রাণ সখা। আর একবার দেখো প্রাণ সখা বলে এই প্রাণ আজ ধন্য হলো, পূর্ণ হলো। হঠাৎ জয়সিংহ আর্তের মতো কেঁপে ওঠে। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে, জয়সিংহ হলো না নিষ্ঠুর, বারবার ফিরায়ও না, কি সহেছি অন্তর্যামী জানে। তবে আমি যাই, একদণ্ড হিতা নহে। এই দেখো, এই যে পার্থক্যটা তৈরি হলো, এইটা কি হতে পারে? জয়সিংহ বসে আছে, এখানে অপর্ণা দাঁড়িয়ে। কেননা অপর্ণা জানে সিঁড়িতে মন্দিরে প্রবেশ অধিকার তার নেই, যদি তাকে গুরুদেব দেখে ফেলে। হাতটা রেখেছে হাতে। এটা হচ্ছে নাটক করার সময় আমাকে এই অংশটা যদি আমি এইভাবে বিবেচনা করতে পারি, আমি নাটকের মতো করে বলি। আমি যেটা বললাম সেটা হয়তো পাঠের মতো করে বললাম, কিন্তু নাটক যদি করি আমি, আহা কি কোমলে তোর করতলখানি, যেন কুসুম পেল, কোন রুক্ষতা স্পর্শ লাগে নাই। রুক্ষতা কাহাকে বলে তাহাই জানে না। অবশ্যই জানি আমি, প্রতিদিন পদে পদে রুক্ষতা, হিংস্রতা স্পর্শ করে যায়। জয়সিংহ কার এত সাধ্য আছে সে সব এড়ায়। এত ভালোবাসি, তবু পথে কি থাকে না কাঁটা, রিপু ভয়। এখন যদি নির্দেশক চান, তাহলে একটা অপর্ণার গলায় পথ নিয়ে একটা রবীন্দ্রনাথের দুটো লাইন জুড়তে পারেন, তাহলে সেটা আরো আকর্ষণীয় হবে। যদি জুড়তে না চান, তাহলে আবার জয়সিংহর ঘাড়ে ফেলে দেবেন। হ্যাঁ, তা বটে। স্বর্গের পথ ছাড়া আর কোন পথ আছে বিপদবিহীন? সে কারণে একা পথে যেতে নেই। তোমার পায়ের কাঁটা আমি তুলে দিতে পারি, অপর্ণা পা সরিয়ে নেয় যদি পাশে থাকি। পিপাসায় এনে দিতে পারি শুদ্ধ জল, আমিও তোমার জন্য রেখে দেব স্নিগ্ধ ফল মূল, রেখে দেব সযত্নে। তুমি কেন দেরি? চলো চলো চলো, এখনই যাই। হাত তুলে এগিয়ে যায়। এটা তো আমি যখন পাঠ করব, মঞ্চে দাঁড়িয়ে, মানে আবৃত্তি পাঠ করবো, তখন তো ভাই বলতে পারবো না। তখন তো আমাকে একজন অপর্ণা লাগবে। তখন তো সেই অপর্ণা তার মতো করে বলবে যে অবশ্যই জানি আমি, প্রতিদিন পদে পদে রুক্ষতা, হিংস্রতা স্পর্শ করে যায়। কার এত সাধ্য আছে সেসব এড়ায়। পথ এত ভালোবাসি, তবু পথে পথে থাকে না কাঁটা, রিপু ভয়। তার সঙ্গে আবহটাবহ যুক্ত অন্য মাত্রা যুক্ত করবে। এইখানে আমরা থিয়েটার, নাটক এবং কবিতার মেলবন্ধন থেকে দূরে সরে যায়। নাটক কি হয়? নাটক একটা কবিতা থেকে অন্যতম জায়গায় নিয়ে যায়। কবিতা যেমন আমি একা বলতে পারি, আমার জন্য একজন আবহ দরকার হয়। আমি ইচ্ছে করলে যদি মনে করি এখনকার দিনে যত আধুনিক হওয়া যায় তত ভালো। এবারে আমি নিজে নিউ ইয়র্ক শহরে দেখেছি যে কবিতা বলার সঙ্গে সঙ্গে যে কবিতাটা বলা হচ্ছে, যেটি কেমন বলছেন, তার সঙ্গে সঙ্গে সেই সময়কার ছবি স্লাইডে দেখানো হচ্ছে। কবিতা বলার সঙ্গে ওরা একটা গিটার নিয়ে বলেন কবিতা,
তার সঙ্গে স্লাইডে ছবি দেখাচ্ছি। তার মানে কি সময়ের সঙ্গে সঙ্গে আমাকে আমার যেমন আমার ভাষা যেমন পাল্টে যায়, কথার ভাষা, কথার যোগ যেমন পাল্টে যায়, তেমনি আমি যত বেশি আধুনিক হবার চেষ্টা করি, সেটা আমার আবহ লাগছে, আমার আলো লাগছে। আবার এখন স্লাইড আমি যদি বলি, একটা ওই যে কবিতাটা কারাগারের ভেতরে পড়েছিল জ্যোৎস্না, একটা ছবি যদি চলে আসে, এটা কি বাড়তি হয়? এগুলো কি বাড়তি বলে মনে করি আমি একজন আবৃত্তিকারের কাছে? তার তো কণ্ঠ আছে, তার তো কণ্ঠটাই সম্পদ, সে কেন এত অনুষঙ্গের সাহায্য নেবে? এটা তো থিয়েটারের কাজ। তাহলে আমি কি করব সেটা আমাকেই স্থির করতে হবে। আমি তো আর নাটক আর আবৃত্তির প্রতিপক্ষ নই। তাহলে আমাকে স্থির করতে হবে আমি কতটা অন্য মিডিয়া বা অন্য এর সাহায্য নেব। সুতরাং এই সাহায্যটা স্থির করার দায়িত্ব একজন শিল্পীর। এবং আমার মনে হয় যেটা, যে এই নাটকের যেমন নির্দেশক থাকে, তেমনি প্রযোজক থাকে, তেমনি কবিতারও আবৃত্তি যে মানুষটা খুব বড় হয়ে গেছে তার না, কিন্তু অন্য যারা কাজ করছে তার যে একজনের নির্দেশনায় করছে, তো তিনি দেখাচ্ছেন যে এইভাবে করা উচিত, এইভাবে করা উচিত, প্রয়োগশৈলী পাল্টে গেছে। যেমন আমার মনে আছে, আমরা বছর 4 বছর বোধহয় আগে লঠির পূজার একটা এই দেখেছিলাম, মঞ্চায়ন দেখেছিলাম এইতে পিসি চন্দ্রকাটনি, প্রথম পূজা। সেটার মধ্যে দিয়ে নানা রকমের অনুষঙ্গ এসে চলে এলো। তার মানে সেখানে আমরা ছুটে চেষ্টা করেছি কিছুটা নাটককে, অবশ্যই। কেননা কবিতা আবৃত্তি করতে গিয়ে আমার সেখানে যিনি ওটা উপস্থাপনা করলেন বা যিনি নির্দেশনা দিলেন, তার মনে হলো আমার কিছু কিছু জিনিস চাই, বডি মুভমেন্ট চাই, শরীর সঞ্চালন, অঙ্গ সঞ্চালন চাই, কিছু কিছু মানে ব্যবহার চাই। আমরা কিছু কাপড়ের ব্যবহার করলাম, কণ্ঠস্বরের পাশাপাশি এগুলো অনুষঙ্গ হিসেবে চলে। এটা কি অপ্রয়োজনীয়? মোটেই অপ্রয়োজনীয় নয়। সুতরাং আমার মনে হয় যে নাটক এবং কবিতা যখন পাশাপাশি হাঁটে, সেই পাশাপাশি হাঁটাটাকে আরো দৃঢ় করতে। আমি আরো দুটো দিকটা উদাহরণে যাব, 1 মিনিট। চা দেবো? না না, কালো চা? না চা লাগবে না, আগে হয়ে যাবে। আমরা যখন প্রথম নাটক করতে শুরু করি, তখন আমাদের কবিতা শেখানো। কবিতা বলো, কিভাবে কবিতা বলবে আমি জানি না, এখানে হয় কিনা। সারেগামা টিপে স্কেল অনুযায়ী মনে ঘরে যাবে, ঘন ভরসা, তুলে একা বসে আছি নাহি ভরসা, এটা বিভিন্ন স্কেলে বলতে হবে। তারপরে আমাদের শরীরে যে প্রধান তিনটে এ আছে, কি কি আছে? তারা, উদারা, মুদারা। তারা, উদারা, মুদারা তিনটে অংশকে ডেকে কোনটা তারা, কোনটা উদারা, কোনটা মুদারা কে বলতে পারবে? ঈশান তো জানি, ঈশান বলতে পারবে না, মনে হয় না। হ্যাঁ, মাথা তারা, উদারা, মুদারা, তারা বলুন না। সবাই কথা বলবেন না, উনি বলছেন তো। মধ্য আর তা তিনটি শব্দ।
হচ্ছে সবচেয়ে নিচু স্বর যেটা, আর মধ্য হচ্ছে মধ্যস্বর। এই যে সারেগামা পধানি এর স্বর আমরা 3টে গ্রামে বলতে পারি। একটা হচ্ছে নিচেরটা, সেটা হচ্ছে মন্দ্র মানে উদারা, আর মধ্য হচ্ছে মুদারা, আর তারস্বর যেটা চলে বলো। কিষান বলো। হ্যাঁ 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 তাই একেবারে যেটা চড়ায় এই গলা তারা, এই গলা মুদারা, এই গলা মুদারা। এই যে তারা উদারা মুদারা, তারা উদারা মুদারা, এই 3টে স্বর বলে প্রচন্ড পরিশীলন দরকার, অনুশীলন দরকার। এই অনুশীলন না হলে কবিতা তো বলা যাবেই না, নাটকও করা যাবে না। এবং নাটক করার জন্য আরো কিছু অনেক কিছু করতে হবে। যেমন ধরা যাক আমরা যখন নাটক করব, আবৃত্তি করতে গেলেও করতে পারলে ভালো হয়। এই দাঁড়ালাম, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই দেখো কাঁপছি আমি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। ভরসাতে নেমে গেল পাটা। হ্যাঁ, থিয়েটারে করতে হয়। কেন করতে হয়? আমার শরীরের সঙ্গে শব্দ পাল্টায়। শরীর যখন হাঁটে তখন শব্দ পাল্টায়। যেমন আমি আস্তে আস্তে বলি, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। হেঁটে হেঁটে বলছি, দৌড়ে বলতে হবে, দৌড়ে বলতে হবে কবিতা। এবং আমরা কিন্তু যখন করাই সেটা কবিতা দিয়েই করাই। কবিতাটা মুখস্থ করতে হবে, কবিতা মুখস্থ করে 3টে স্বরে বলতে হবে এবং ছুটে হেঁটে দৌড়ে। দেবেশ্বর যদি আবার ফুটবল খেলতে খেলতে করে, ও যেহেতু ফুটবল খেলে, ফুটবল খেলতে খেলতে করে। সুতরাং এটা না, এটা প্রক্রিয়া। ফুটবল খেলায় কেন না, ও চায় শরীর সুস্থ রাখুক ইত্যাদি। কিন্তু এইগুলো অনুসরণ আমরা করানো হয়, এমনকি মাথায় বই দিয়ে করানো হয়। মাথার বইয়ের ওজনটা, হ্যাঁ। আমার একটা জিনিস করানো হয়, কোষ অঙ্কন। ও একটা জিনিস করবে, দেখ শুনতে পারবে, রেকর্ড হয়ে যাবে। চোখ পাটা ইয়ে করে পদ্মাসনে বসতে হবে, শুনে বাবু হয়ে বসবে। মুখটাকে চোখটার সঙ্গে এই যে চোখ এবং এই যে আঙুল এই সোজা হলো মুখের সামনে, এই যে এবং এটা প্র্যাকটিস করে যেতে হবে যতবার পারা যায়। শুরু কর। দমটা নিতে হবে, একদম দম পড়ে গিয়ে মাথায় মাথায় ধরতে হচ্ছে দমটাকে, মাথায় দমটা ছেড়ে দিয়ে আবার গরম করতে হবে। তাহলে এটা এক ধরনের অনুশীলন। এবার এটার সঙ্গে আমি যদি বলি যে ওং যে করছে, ওং যেখানে ছাড়লো, ওং ছাড় যেখানে ছাড়, ওপর ধরে ছাড়বি। ওইখানে কবিতা শুরু করো, নাটক শুরু করো, ওই ছাড়াটা থেকে
ওইখানে কারাগারের ভেতরে পড়ে চলে যাস না, বাইরে যাওয়া ভিতর না, একদমে একটা দম রেখে বলে যাওয়া দরকার। তবে আর একটা কি অনুশীলন আছে ডাকি, আমি এখানে ডাকবো 10 জনকে। হ্যাঁ, তুমি এসো। তুমি এসো, আরো মাঝেই পড়ে এসছো, এসো আরো 5 জন 6 জন 7 জন এসো, 10 জন যা এসো। হ্যাঁ, রেডি করে দাও, রেডি করে দাও, লম্বায় দাও। চলে এসো না, 10 জন 12 জন চলে এসো। দেখি এটা থিয়েটারের খেলা কেমন, এটা তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 বলবে, কেউ গাও দিকে তাকাবে না। হ্যাঁ, শুরু করো। এক ওই বললে একসঙ্গে না না, 1 2 3 বলবে। আসো, তোমার কনসেন্ট্রেশন কতটা আছে দেখবো আমি। বলো, স্টার্ট। একজন 1 একজন 2 পরপর নয়, একদম আলাদা আলাদা করে বলতে হবে। হ্যাঁ, 1 2 3 এই দুজন 2 বলেছে, কে কে বলেছে বেরিয়ে এসো, নিজের জায়গায় যাও। আবার 1 2 2 3 4 দুজন 4 বলেছে, বেরিয়ে যাও নিজের জায়গায়। আবার 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 আবার ফার্স্ট 11 না না 1 2 এবার কনসাস হয়ে গেছে। ফার্স্ট 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 2 অত সময় নেই, 1 2 3 4 ধরে যাও, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। 4 5 6 7 2 7 বলেছে, চলে যাও, 7 বলেছে। আবার 1 2 বললে একসঙ্গে, আর আর কি বলেছে একসঙ্গে। হ্যাঁ, যাও আবার 1 2 3 4 5 6 7 হ্যাঁ 2 বললে যাও। আবার বলো 1 2 3 4 5 না 1 2 3 4 5 বলে যাও। 1 2 3 4 5 6 7 8 9 11 না না 1 থেকে 10 এর মধ্যে থাকতে হবে, বলছি হবে। ফার্স্ট ফার্স্ট 1 2 3 হ্যাঁ 5 বলুন 6 7 8 9 10 1 2 এবার 3 50 হয়ে গেছে।